আসসালামু আলাইকুম। ইসরায়েল হঠাৎ করেই ইরানে যে আক্রমণের সূচনা করেছিল বা যুদ্ধের সূচনা করেছিল তার কিন্তু কোনো পূর্বাভাস পাওয়া যায়নি বা পূর্ব ঘোষণা ছিল না। হঠাৎ করেই আক্রমণ, এবং সেই আক্রমণ এত নিখুঁত পরিকল্পিত ছিল, যার উদ্দেশ্য ছিল যাতে কোনোভাবেই ইরান আধুনিক কোনো যন্ত্রপাতি তৈরি করতে না পারে, যুদ্ধাস্ত্র তৈরি করতে না পারে, পারমাণবিক বোমা তৈরি করতে না পারে বা পরমাণু অস্ত্র কোনো কিছু তৈরি করতে না পারে। সেই জন্য তাদের টার্গেট ছিল দুইটা। এক হচ্ছে তাদের যেই পারমাণবিক 3টি স্থাপনা সেগুলো ধ্বংস করে দেয়া, এবং সেই ধ্বংসের কাজটি যেহেতু অসম্ভব, মাটির অনেক গভীরে, সুতরাং তাদের দরকার ছিল আমেরিকার সহযোগিতা চাওয়া। আরেকটি হলো যে ওই পারমাণবিক কর্মসূচি চালিয়ে নেওয়ার মতো যে মানুষগুলো, কারিগর, বিজ্ঞানী, তাদেরকে নির্মূল করা বা ধ্বংস করা বা এই পৃথিবী থেকে বিদায় করা। সেই কাজে বরং বলবো যে পারমাণবিক কর্মসূচি বা স্থাপনা কতখানি ধ্বংস করতে পেরেছে সেটা নিয়ে বিতর্ক আছে, এবং বিভিন্ন রিপোর্ট বলছে, বিভিন্ন গণমাধ্যম বলছে, মার্কিন গণমাধ্যম, মার্কিন গোয়েন্দা তথ্য, যে শেষ করতে পারেনি বা ধ্বংস হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প সেটি মানছে না, ইসরায়েল মানছে না। কিন্তু একটা কথা সত্য, সেটি হচ্ছে যে ইরানি বিজ্ঞানী, অনেক বিজ্ঞানী মারা গেছে, যার সংখ্যা বলা হচ্ছে যে 12 দিনের সংঘাতে 14 ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের। এটাই সবচেয়ে বড় কি বলে শঙ্কার দিক। প্রথম দিনই 20 জন সামরিক কমান্ডারের পাশাপাশি 6 জন পরমাণু বিজ্ঞানী প্রথম দিনই মারা গেছে। এরপর যে বিজ্ঞানীরা ছিল তাদের কেন নিরাপত্তাটা খুব দ্রুত নিশ্চিত হলো না বা তারা নিশ্চিত করতে পারলো না, এটা একটা খুবই দুঃখজনক ঘটনা, এবং এটি আমি মনে করি যে চরমভাবে একটা ব্যর্থতা, যে 12 দিনে 14 ইরানি বিজ্ঞানীকে তারা নিঃশেষ করে ফেলছে। ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা অভিযানে গত 13 জুন থেকে 14 জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। সেই অর্থে কিন্তু তেল আবিব বা ইসরায়েল কিন্তু সফল, যে তারা বলছে এখন যে এই বিজ্ঞানীগুলো হচ্ছে টপ বিজ্ঞানী। এখন যদি ওদের পারমাণবিক কর্মসূচি অক্ষতও থাকে, সেগুলো পরিচালনা করার মতন কোনো মানুষ নেই। অর্থাৎ মূল যে কারিগরগুলো, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। একসময় বাংলাদেশে ওই যে রেশম শিল্প বা রেশমের শাড়ি যারা তৈরি করত, তাদের ব্রিটিশ আমলে বলা হতো যে তাদের কারিগরদের হাত কেটে দেওয়া হয়েছিল যাতে তারা তৈরি করতে না পারে। এটা জানি না এটা সত্য মিথ্যা, বা হয়তো সত্য, কিন্তু শেষ পর্যন্ত কি এটার কারণেই সেই সূক্ষ্ম সুতার কাজের যে শাড়ি, সেটি তৈরি যে শিল্প, সেটা ধ্বংস হয়েছিল কিনা। আর এটাও ঠিক যে এতজন বিজ্ঞানী হত্যা করার মধ্য দিয়ে এটা ঠিক যে বড় সংকটে পড়ে গেল। কারণ না, আপনি যত বড় রকেট বানান, যাই বানান না কেন, যদি পাইলট না থাকে, যদি ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে কোনো লাভ নেই। তো সেই কাজটি হয়তো ইসরায়েল অনেকখানি সফল হয়েছে। পুরোপুরি সফল হয়েছে কিনা সেটা ইরান বলতে পারবে, যে তাদের কি পরিমাণ বিজ্ঞানী আছে যে রিপ্লেস করতে পারবে। ইতিমধ্যে সামরিক বাহিনী 2টি বাহিনীর প্রধানকে তারা শেষ করছে, সেগুলো রিপ্লেস করছে। নতুন যিনি দায়িত্ব নিচ্ছেন তাকেও শেষ করছে, পরে সেটাও রিপ্লেস করছে। এইটা হয়তো সম্ভব, কিন্তু বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, এটা খুবই টেকনিক্যাল বিষয়, সেটা পূরণ করা রাতারাতি এটা অসম্ভব। সেই অর্থে ইসরায়েল সফল। এখন ইরানকে বলতে হবে, যে জানাইতে হবে যে ইরান এইটা কতখানি তাদের ক্ষতি হলো, তারা কি তাদের কর্মসূচিগুলি কি মুখ থুবড়ে পড়বে নাকি চলতে থাকবে। এখানে বলা হচ্ছে যে ইরানে আক্রমণের সময় ইসরায়েলের কমপক্ষে 14 জন ইরানি বিজ্ঞানীকে টার্গেট করে হত্যা করা হয়েছে, যার মধ্যে রয়েছে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীয়। ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেন এই হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলি এবং মার্কিন বোমা হামলায় বেঁচে থাকা যে কোনো পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ থেকে ইরানের অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এপি জানায় বার্তা সংস্থা, জারকা সোমবার তাদের সঙ্গে কথা বলেছেন। এর আগে মঙ্গলবার ইরানের টেলিভিশন
ইসরায়েলি হামলায় আরেক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিকি সাবেরের মৃত্যুর খবর জানিয়েছে। এর আগে 14 জুন আক্রমণে বেঁচে গিয়েছিলেন তিনি, তবে ওই দিন 17 বছর ছেলে নিহত হয়। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করেন ইরানে আরো এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা ইসরায়েল এবং ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর টার্গেটে পরিণত হতে পারেন যে কোনো সময়। এখন সবচেয়ে বড় কথা হলো যে এত কিছুর পরেও ইরান যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে নিঃসন্দেহে একসময় ইরান আসলে পথ হারিয়ে ফেলবে অনেক দূর এগিয়ে এসেও। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।